হচ্ছে সেটি চলাচল করার জন্য ব্যবস্থা করবেন। আর সামগ্রিকভাবে পুরো রাস্তা সচল হতে আরো হয়তো মাস দেড়েক সময় লাগতে পারে, তবে সেটিও আবার শর্ত সাপেক্ষে। তিনি বলছেন যে যদি বৃষ্টি না হয় সেটি হয়তো করা সম্ভব। তবে সুখবর হচ্ছে যে কালকে রাত থেকে অর্থাৎ সকাল থেকে আমি দেখেছি যে চকচকে রোদ, যদিও কিছুক্ষণ আগে 10 মিনিটের জন্য এক পশলা বৃষ্টি হয়েছে। এবং বারবারই কিন্তু তারা যখন কথা বলছিলেন আর্মির পক্ষ থেকে, তারা বারবারই বলছেন যে যদি বৃষ্টি না হয়, কিন্তু আসলে রাঙ্গামাটিতে বৃষ্টি হবে কি হবে না সে বিষয়টি নিশ্চিত করে বলা যায় না, কারণ এখনই বৃষ্টি হচ্ছে, এখনই রোদ, এরকম একটা পরিবেশ। ফলে এখানে যারা ছিল তারা অনেকটা আস্থা নিয়ে বলছেন। আমি জিজ্ঞেস করেছিলাম যে বাংলাদেশ আর্মি সবসময় বাংলাদেশের দুর্যোগে দুঃসময় পাশে থাকে, আসলে এই দুঃসময় কি করছে? তারা জানিয়েছেন যে তারা তাদের যতটুকু সক্ষমতা আছে সবটুকু দিয়ে কাজ করবেন, যত তাড়াতাড়ি সম্ভব মানুষের জীবনমান স্বাভাবিক করা এবং রাস্তাঘাট স্বাভাবিক করার জন্য তারা চেষ্টা চালাবেন। শরীফ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এ পর্যায়ে রাঙ্গামাটি থেকে আমাদের আরেক সহকর্মী হুসাইন জিয়াদ যোগ দিচ্ছেন। জিয়াদ, পাহাড়ে ধসে ক্ষতিগ্রস্ত রাঙ্গামাটির আজকের পরিস্থিতি কেমন দেখছেন এবং জানতে চাই ত্রাণ তৎপরতার কি তথ্য আছে আপনার কাছে? শাওন, এখন সবচেয়ে যেটি বেশি দেখা দিয়েছে সমস্যা হিসেবে, সেটি হচ্ছে কাপ্তাই লেকের পানি। কাপ্তাই লেকের পানি ধারণ ক্ষমতা 109 ফুট, কিন্তু এই মুহূর্তে পানি আছে 104 ফুট। আর মাত্র 5 ফুট পানি বাড়লেই ধারণ ক্ষমতার অতিরিক্ত হয়ে যাবে। সেই ক্ষেত্রে রাঙ্গুনিয়া এবং কাপ্তাইয়ের বিস্তীর্ণ এলাকা যেগুলো নিম্নাঞ্চল, সেগুলো পানিতে ডুবে যাওয়ার একটি সম্ভাবনা দেখা দিয়েছে। সেখানে অসংখ্য বাড়িঘর আছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে কাপ্তাই লেকে পানি বেড়ে যাওয়ায় আশেপাশে দুই একটি স্থানে আমরা ধসের ঘটনাও দেখেছি, মাটি ধসে পড়েছে কিংবা বাড়িঘরের দেয়াল ধসে পড়েছে। তবে ত্রাণ তৎপরতা কিন্তু চলছে সেনাবাহিনীর পাশাপাশি এখানকার জেলা প্রশাসন এবং এখানকার স্বেচ্ছাসেবী যেসব সংগঠন আছেন তারা ত্রাণ তৎপরতা চালাচ্ছেন, এবং পাশাপাশি এখানকার যে রাজনৈতিক বা সামাজিক সংগঠনগুলো আছে তারাও রাস্তা মেরামত এবং এই ধরনের ত্রাণ তৎপরতার কাজে অংশ নিয়েছেন। তবে যেটি সবচেয়ে বড় কথা, এখন রমজান চলছে এবং সামনেই ঈদ, ফলে গৃহহারা এবং স্বজনহারা মানুষজন আসলে উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছেন। ফলে ক্ষয়ক্ষতি নিরূপণ কমিটি যত দ্রুত সম্ভব তাদের ক্ষয়ক্ষতি নিরূপণ করে যদি ঈদের আগেই এই ত্রাণ তৎপরতা কিংবা ঘরবাড়ি বিধ্বস্ত যাদের হয়েছে তাদেরকে ত্রাণ দিতে পারে, তাহলে সেটি তাদের খুব উপকারে আসবে বলে এখানকার লোকজন মনে করছেন। শাওন। জিয়াদ, ধন্যবাদ আপনাকে। পাহাড় ধসের ঘটনায় বিধ্বস্ত সড়ক যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে নিরন্তর প্রচেষ্টা চলছে রাঙ্গামাটিতে। সড়ক বিভাগের সাথে কাজ করছে সেনাবাহিনীও। আগামী 2-3 দিনের মধ্যে রাঙ্গামাটি চট্টগ্রাম সড়ক হালকা যান চলাচলের উপযোগী হবে বলে আশা সড়ক বিভাগের। এদিকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে গোটা জেলাকে ঢেলে সাজানোর দাবি স্থানীয়দের। নাসরুল আলমের তোলা ছবিতে হুসাইন জিয়াদের প্রতিবেদন। স্মরণকালের সবচেয়ে বড় সংকটের মুখে পড়েছে পার্বত্য জেলা রাঙ্গামাটি। 145টি স্থানে পাহাড় ধসে বিধ্বস্ত শত শত ঘরবাড়ি, ভেঙে পড়েছে সড়ক যোগাযোগ ব্যবস্থা, দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। এ অবস্থায় স্বল্প ও দীর্ঘমেয়াদে পরিকল্পনা করে পুরো শহরকে ঢেলে সাজানোর দাবি চাকমা রাজার। সরকারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে এবং পাহাড়ি এলাকার এখানে স্থাপত্য, এখানকার রাস্তাঘাট সম্পর্কে যারা যে বিশেষজ্ঞ আছেন, ইঞ্জিনিয়ারিং স্কিলস আছে, এগুলো আমাদের আনতে হবে। সড়ক ও জনপথ বিভাগের হিসেবে বান্দরবান, খাগড়াছড়ি ও চট্টগ্রামের সাথে এ জেলার প্রধান 3টি সড়কের প্রায় 37টি স্থান ধসে পড়েছে। এ অবস্থায় বেশ কয়েকটি স্থানে বিকল্প সড়ক তৈরির চিন্তা করছে সড়ক বিভাগ। রাস্তার যে স্থানগুলোতে আপনার পেভমেন্ট ধসে যাওয়ার উপক্রম হয়েছে সেখানে বালির বস্তা দিয়ে কর্ডন করে দিব, যাতে ওই জায়গায় যান চলাচল করতে না পারে। পাশ দিয়ে যেখানে সেফ আছে সেখানে যান চলাচল করবে এবং রেড ফ্ল্যাগ দিয়ে আমরা কর্ডন করে দেব। চট্টগ্রামের সাথে রাঙ্গামাটি সড়ক যোগাযোগ চালু করতে কাজ করছে সেনাবাহিনীর বিশেষ 2টি টিম। কাজে গতি আনতে 2-1 দিনের মধ্যে যোগ হবে আধুনিক যন্ত্রপাতি। দেবপছড়ি এলাকাটায় 100 মিটার রাস্তাটা পুরো ওয়াশ আউট হয়ে গেছে, ওখানে কোনো রাস্তাই নেই। অল ইকুইপমেন্ট চলে আসছে, তারা বাইপাস তৈরি করে দেবে নতুন করে, এবং ওই যেই জায়গাটা ওয়াশ আউট হয়ে গেছে একটা কানেকশন করে দেবে। তাহলে আগামী 1-2 সপ্তাহের ভিতরে বা এক সপ্তাহের ভিতরে, মেবি সপ্তাহ প্লাস সময় লাগবে, রাঙ্গামাটি চট্টগ্রাম রাস্তাটা ওপেন করা যাবে। সবকিছু ঠিক থাকলে আগামী 2 থেকে 3 দিনের মধ্যে চট্টগ্রাম এবং রাঙ্গামাটি সড়ক হালকা যান চলাচলের উপযোগী হবে। এরপর খাগড়াছড়ি ও বান্দরবান সড়কে কাজ শুরু করা হবে বলে জানান সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, রাঙ্গামাটি। শুধু প্রকৃতির বৈরিতা নয়, পাহাড়ি জনপদের সাম্প্রতিক বিপর্যয়ের জন্য দায়ী মানুষ।
স্থানীয় বাসিন্দারা বলছেন নির্বিচারে গাছ আর মাটি কাটায় ভারসাম্য হারাচ্ছে পাহাড়, তাই বর্ষায় একটু বৃষ্টি হলেই মাটি ধসের হুমকির মুখে পড়ছে পাহাড়ের পাদদেশে থাকা মানুষগুলো। পরিস্থিতি উন্নয়নে সচেতনতা বাড়ানোর দাবি তাদের। আরো জানাচ্ছেন শরীফুল ইসলাম খান, ছবি তুলেছেন মেহেদি মিরাজ। জীবেন্দ্র প্রসাদ চাকমা ৭০ বছরের পাহাড়ি জীবনে নানা ঘাত প্রতিঘাতের সাক্ষী তিনি। এই রকম ঘটনা দেখি নাই। আমার বাড়ির পাশে তো 5 জন লোক প্রাণ হারালো। দুইটা বাসা বাড়ি একদম বিলীন হয়ে গেল। পাহাড়ি কিংবা বাঙালি সবাই হতবাক, বিমর্ষ। প্রকৃতি এমন ভয়াবহ হতে পারে বিশ্বাস করতে চান না তারা। এই যে দুর্ঘটনাটা, এটা অভাবনীয়, এটা বর্ণনাতীত। কিভাবে আপনাদেরকে বলবো, যেভাবে ধ্বংসলীলা করছে। প্রশ্ন হচ্ছে, প্রতিবারই তো পাহাড়ে প্রবল বর্ষণ হয়, ধস নামে, কিন্তু এবারের বিপর্যয় এত তীব্র কেন? কেনই বা এত প্রাণহানি? এই ধরনের ঘটনার কোনোদিন আমরা দেখিও না, আর এইভাবে ঘর বাড়ি ভাঙতে আমরা দেখি না। এইবারের বছরই এই ঘন্টা 2 ঘন্টার ভিতরে কাম হয়ে গেছে। পানি যে গর্জন গাছে, চিবিত গাছে, করই গাছে ধরে রাখতো পানি আর মাটি উর্বর করতো, ওই গাছ তো নাই। আদিবাসী সম্প্রদায়ের জনশ্রুতি আছে, ভারী বর্ষণের সময় তীব্র বজ্রপাত হলে ভয়াবহ সংকটে পড়ে মানবকুল। আবার কারো কারো বিশ্বাস, সবই ভাগ্যের খেলা, নিয়তির পরিহাস। আমাদের দাঁত পুরানো লোকগুলো আর কি, যাদের খুব বয়োজ্যেষ্ঠ মানুষ, বেশি বজ্রপাত হলে নাকি পাহাড় ধস হয়। আমাদের ভাগ্য খারাপ, এই পাহাড় থেকে যে এইভাবে যে পাহাড় ভাঙবো আমরা স্বপ্নেও কল্পনা করিনি। কিন্তু বাস্তবতা হলো, প্রকৃতির বৈরিতার পাশাপাশি মানুষ সৃষ্ট কারণও কম দায়ী নয় এমন পরিস্থিতির জন্য। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বজ্রপাত, ভূমিকম্প যতটা দায়ী, ঠিক ততটাই দায়ী নির্বিচারে গাছ কাটা, পাহাড় কাটা আর যেখানে সেখানে বসতি নির্মাণ। অপ্রকল্পতে মানুষের বসবাস, পাহাড় কাটা, এই যে প্রাকৃতিক সম্পদ কাটা হচ্ছে, এটার গাছপালা ধ্বংস করা হচ্ছে, এটার বিশেষ করে ওইটার কারণ। যেখানে যে অরণ্য থাকার কথা, সে পর্যাপ্ত অরণ্য নাই। আমাদের দিন দিন আমাদের যে পরিবেশে যে ভারসাম্য হলে তো লোপ পাচ্ছে। সবকিছু জানার পরও কেউ কেউ আছেন নিতান্ত নিরুপায় হয়েই বসতি গড়েছেন পাহাড়ি জনপদে। যুগ যুগ ধরে জীবনের ঝুঁকি নিয়েই পাহাড়ের পাদদেশে বসবাস করছে হাজারো মানুষ। বলা যায়, প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে, সংগ্রাম করে বেঁচে আছেন তারা। কিন্তু এমন বিপর্যয়ের জন্য শুধুমাত্র প্রকৃতির বিরূপ মনোভাবকে দায়ী করতে চান না পাহাড়ি জনপদের মানুষ, দায়ী করতে চান মানুষ সৃষ্ট কারণকেও। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, রাঙ্গামাটি। আগামী 2-3 দিনের মধ্যে চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক হালকা যান চলাচলের উপযোগী করা হবে। বৃষ্টি থামলে পুরোপুরি সংস্কারের কাজ করা সম্ভব হবে বলে জানালেন বাংলাদেশ আর্মির ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল সিদ্দিকুর রহমান। সকালে রাঙ্গামাটি সার্কিট হাউসে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এই ব্যবস্থা পেলা সেটিং করে আমরা মাটি ভরাট করে, এবং যাতে করে আর ধস না হয়, এবং প্রাথমিকভাবে আমরা যে হেরিং বন করে ব্রিকের রাস্তা করে হালকা যানবাহন খুলে দিব, এন্ড দেন আস্তে আস্তে আমরা পার্মানেন্টে চলে যাব। এবং এই জন্য একটু বৃষ্টিপাত হলে একটু কমলে আমাদের জন্য সুবিধা হয়। সুইডেনে 3 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 9টার কিছুক্ষণ পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তাকে বহনকারী ফ্লাইট। সুইডেনের স্থানীয় সময় শুক্রবার বেলা 1:30টায় ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে স্টকহোম থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করেন প্রধানমন্ত্রী। হিথ্রো বিমানবন্দরে 3 ঘন্টা যাত্রা বিরতির পর রওনা হন বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে। স্টকহোমের আর্লান্ডা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার। সুইডেন সফরকালে দেশটির রাজার সাথে সাক্ষাৎ করেন শেখ হাসিনা। পরে সুইডিশ প্রধানমন্ত্রীর সাথে দ্বিপক্ষীয় বৈঠক হয়। যৌথ বিবৃতিতে দুই প্রধানমন্ত্রী সম্পর্কের নতুন দুয়ার উন্মোচনের আশার কথা বলেন। সুইডিশ প্রধানমন্ত্রী দেয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন শেখ হাসিনা। ভ্যাটের উচ্চ হারের বিরূপ প্রভাব পড়বে জনজীবনে, এতে মূল্যস্ফীতি বাড়তে পারে। সকালে সিপিডির বাজেট বিষয়ক সংলাপে এমন অভিমত ব্যক্ত করেছেন আলোচকরা। সংস্থাটি বলছে, বাংলাদেশের অর্থনীতি বিবেচনায় এই হার অনেক বেশি। এমনকি দক্ষিণ এশিয়ার দেশগুলোতেও এত উচ্চ হারে ভ্যাট আদায় করা হয় না। আলোচকরা যৌক্তিকতা বিবেচনায় এনে আমদানি শুল্ক আরোপের তাগিদ দেন। সাবেক অর্থ উপদেষ্টা ডক্টর আকবর আলী খান বলেন, মন্ত্রীরা সংসদে বাজেট নিয়ে সমালোচনা করছে, এমনটা অতীতে হয়নি। এতে প্রমাণ হয় বাজেট প্রণয়নে সংসদ সদস্যদের কোনো ভূমিকা নেই। এমনকি বাজেট নিয়ে সংসদীয় স্থায়ী কমিটিতেও আলোচনা হয়নি। ব্যাংকিং লেনদেনে আবগারি শুল্ক আরোপেরও কঠোর সমালোচনা করেন তিনি। তার অভিযোগ, সংসদে কর কাঠামো নিয়ে আলোচনা হোক, এটা অর্থমন্ত্রী চান না। This is one of the major weaknesses of the budget process in Bangladesh, not only in the
current year's budget, this has been in practice in Bangladesh since 1972. Because the way we made our rules for the budget, those reflected the thinking of 1950. আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সিপিডির বাজেট বিষয়ক সংলাপে। সেখানে কথা বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপরে কিন্তু আর যাওয়া যায় না, তো সেটা অবশ্যই বাংলাদেশের বেলা অত্যন্ত প্রযোজ্য এবং সেক্ষেত্রে ব্যক্তি খাতের সেটা সরকার চেষ্টা করছে যে পাবলিক সেক্টর পাবলিক ইনভেস্টমেন্টের পাবলিক এক্সপেন্ডিচারের মাধ্যমে সেটা মেক আপ করার জন্য। সেটা করতে গিয়ে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইনভেস্টমেন্ট প্রায়োরিটিটা কোথায় যাচ্ছে। ইনভেস্টমেন্ট প্রায়োরিটিটা যদি আমরা দেখি, সেটা মেগা প্রজেক্ট একটা বড় অঙ্কের বিনিয়োগ সেখানে হচ্ছে এবং আকবর আলী খান সাহেব সঠিকভাবে বলেছেন যে প্রায়োরিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট। মেগা প্রজেক্ট যেরকম ইম্পর্টেন্ট, কিন্তু সাথে সাথে আমাদের যদি ইফ ইউ টক অ্যাবাউট দি রিয়েল ইকোনমির কথা বলি, তাহলে কিন্তু আমার প্রায়োরিটিটা কিন্তু অন্য জায়গায় যেতে হবে। আমাদের ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের যে কথাগুলো বলা হয়েছে, অনেকে বলেছেন, আমি মনে করি ইট ইজ অ্যাবসলিউটলি কি টু দি ডেভেলপমেন্ট ইস্যু আমাদের প্রেক্ষাপটে বর্তমানে। এবং বাংলাদেশ যদি ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুযোগটা নিতে না পারে, এই মুহূর্তে বিনিয়োগের মাধ্যমে, সঠিক বিনিয়োগের মাধ্যমে আমরা আরেকটি জেনারেশন কিন্তু এখানে হারাতে যাচ্ছি। সরাসরি ছিলাম বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে। যাচ্ছি পরের সংবাদে। রাজধানী জুড়ে চিকুনগুনিয়া রোগে আক্রান্তের সংখ্যা বাড়ছে, তারপরও প্রতিরোধে তেমন জোরালো ভূমিকা নেই প্রশাসনের। স্বাস্থ্য অধিদপ্তর 23 এলাকা চিহ্নিত করলেও রোগ ছড়িয়েছে আরো বেশি এলাকায়। IUCD আর বলছে অধিক ঝুঁকিপূর্ণ 23 এলাকা, তবে সতর্ক থাকতে হবে আশপাশের মানুষদেরও। কদিন আগে চিকুনগুনিয়া আক্রান্ত হয় বাসার ছোট মেয়ে, এবার মা বাবা। একজনের অবস্থা বেশ খারাপ, জ্বরের মাত্রাও প্রতিদিনই 103-এর বেশি। হাত পায়ের জয়েন্টে প্রচণ্ড ব্যথা, চিকিৎসকের পরামর্শে চলছে প্যারাসিটামল আর পানি খাওয়া। রাজধানীর উত্তরার 4 নম্বর সেক্টরের বাইরে মোল্লারটেক এলাকায় এমন আরও অনেকে এই রোগে আক্রান্ত। জ্বর, তারপরে জয়েন্টে ব্যথা, ইডিদা ব্যথা, আমি একা উঠতে পারি না শোয়ার থেকে। ডাক্তারে বলছে এই রোগের কোনো অসুখ নাই, তার চিকুনগুনিয়া হচ্ছে ভাইরাস একটা, তো এখন ওষুধ দিচ্ছি শুধু প্যারাসিটামল। স্বাস্থ্য অধিদপ্তরের ঝুঁকিপূর্ণ এলাকার তালিকায় উত্তরার 4 ও 9 নম্বর সেক্টর আছে, কুড়িল ও এর আশপাশের এলাকাও। এলাকাবাসী জানান, পরিচিতদের অনেকেই চিকুনগুনিয়া আক্রান্ত, অন্যরাও আছে আতঙ্কে। চিকুনগুনিয়ার জন্য 3টে ফ্যামিলি, আমার মানে শালির ফ্যামিলি, আমার ভাইয়ের ফ্যামিলি, এরকম 3টে ফ্যামিলি আমার বাসায় ইফতারের জন্য অ্যাটেন্ড করতে পারেনি। যেহেতু অসুখটা নতুন একটা অসুখ, এখনো সবাই জানে না। আক্রান্তের সংখ্যা বাড়লেও প্রতিকারের লক্ষণ নেই খুব একটা। জীবাণুবাহী মশা নিধনে কর্মসূচি চলছে আগের মতোই ঢিমে তালে। প্রচারণা নিয়েও সন্তুষ্ট নন এলাকাবাসী। একটা দেশের থেকে আরেকটা দেশে গেলাম, মশা নাই। আমার দেশে আসলে মশার অভাব নাই। চিকুনগুনিয়া, ডেঙ্গু প্রতিদিন মানুষ সাফার করতেছে, বাচ্চারা সাফার করতেছে। প্রতিদিন চোখে পড়ে না, মাঝে মাঝে দেখি আর কি, মশক নিধন ওষুধ দেওয়া হয়। 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জানিয়েছেন, লোকবলের অভাব আছে, তারপরও চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। একটা মেশিনের ওয়েট হচ্ছে প্রায় 14 কেজি। এইটা নিয়ে একটা লোক কত দূর যেতে পারে। রেলির মতন করেছি, প্রত্যেকটা মানুষকে জানান দিয়েছি যে চিকুনগুনিয়া কিভাবে হয়, এই জিনিসগুলো আমরা চেষ্টা করছি। চিকিৎসকরা বলছেন, চিকুনগুনিয়া নির্ণয়ের কার্যকরী পরীক্ষা দেশে নেই বললেই চলে। তাই বলে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক চিকিৎসা চালিয়ে যাওয়ার পরামর্শ তাদের। আউটডোর ইনডোর দুই জায়গাতেই মশা থাকতে পারে, কিন্তু এই এডিস মশার ক্ষেত্রে যেহেতু ইনডোরেও এটার অনেকখানি ভূমিকা বেশি, তো ইনডোরের মশার ক্ষেত্রে কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু সিটি কর্পোরেশনের ভূমিকা নেই, ওখানে ব্যক্তিগতভাবে আমাদের ভূমিকা। IEDCR বলছে, কেবল 23টি স্থান নয়, চিকুনগুনিয়া রোধে আশপাশের এলাকাতেও সতর্কতা অবলম্বন করতে হবে। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। ক্যান্সার নিরাময়ে বড় বাধায় এর ব্যয়বহুল চিকিৎসা।
সরকারি হাসপাতালগুলোতে খরচ কম হলেও সেখানে আবার স্থান সংকুলান হয় না। দরিদ্র পরিবারের আক্রান্ত শিশুদের দরকার জরুরি অর্থ সহায়তা। এজন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিভাবক ও চিকিৎসকরা। ইব্রাহিম খলিলের রিপোর্ট। বাংলাদেশে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে শতকরা ৮০% ক্যান্সার আক্রান্ত শিশুর চিকিৎসা করানো সম্ভব। সঠিক সময়ে রোগ নির্ণয় করে চিকিৎসা করানো গেলে শিশুদের সম্পূর্ণ নিরাময় করা যায় এই প্রাণঘাতী রোগ থেকে। সন্তানের সঠিক চিকিৎসায় এখন আশার আলো দেখছেন এই মা। চোখের ফুলও কমছে, কানের বেতও কমছে, এরপরে পেটের ছাকও গেছে। এখন 3 ডোজ থেরাপি আমাদের চলে গেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে অর্থাভাবে দরিদ্র ঘরের শিশুর পূর্ণ চিকিৎসা হয় না। লোয়ার মিড লেভেলের লোকজন তারাই চিকিৎসার জন্য আসে এবং এদেরই চিকিৎসার ব্যাপারে সাহায্যের দরকার। এই সাহায্যটা সরকারের দরকার এবং যারা সচ্ছল জনগণ আছে তাদের দরকার। তাইলে এই যুদ্ধে জয় হয়ে যাবে। সরকারি হাসপাতালগুলোতে স্থান সংকুলন না হওয়ায় বেসরকারি হাসপাতালের শরণাপন্ন হতে হয় রোগীদের। কয়েকটি ধাপে থেরাপি নিয়ে অর্থের অভাবে শিশুর চিকিৎসা শেষ করতে পারেন না অনেকে। এমন পরিস্থিতিতে বিত্তবানদের এগিয়ে আসার তাগিদ দিয়েছেন চিকিৎসকেরা। বাড়িঘর বিক্রি করতে হয়, কারো কারো গরু বিক্রি হয়, আসে বলে ডাক্তার সাহেব আমার একটু বাড়ি একটু 2 কাঠা জায়গা ছিল, জায়গাটা বিক্রি করে আসছি একটু চিকিৎসা করে দেন। অনেক সময় দেখা যায় অর্থের কষ্টের জন্য কিন্তু আমাকে দিতে পারেনি। তবু যদি মানুষ যদি এটা আমাদের একটু ওই রুগীগুলো একটু হেল্প আমাদের করতে পারি, একটু আর একটু কিছু করতে পারি, তাহলে পরে দেখা যায় যে এই রুগীগুলো পরিবারগুলো অনেক উপকৃত। আসানিয়া মিশন, ক্যান্সার ও জেনারেল হাসপাতাল এবং মোবাইল অপারেটর কোম্পানি রবি যৌথভাবে ক্যান্সার আক্রান্ত শিশুদের সহায়তার উদ্যোগ নিয়েছে। গ্রাহকদের রিচার্জ করা টাকা থেকে তহবিল গঠন করছে তারা। শিশুর ক্যান্সার নিরাময়ে এমন সহায়তা আরও দরকার। ইব্রাহিম খলিল, যমুনা নিউজ, ঢাকা।